আচ্ছা, আপনাদের অনেক ধন্যবাদ। আমাদের মাত্রই একটা দারুণ মিটিং হলো। সত্যিই খুব ভালো এবং খুবই প্রোডাক্টিভ আলোচনা। আমাদের মধ্যে একটা বিষয় কমন। আমরা দুজনেই আমাদের এই ভালোবাসার শহরটাকে খুব ভালো অবস্থানে দেখতে চাই। আর আমি মেয়রকে অভিনন্দন জানাতে চাই। তিনি আসলে একটা অবিশ্বাস্য লড়াই করেছেন। আপনারা তো জানেনই, অনেক বুদ্ধিমান মানুষদের বিরুদ্ধে। একেবারে শুরুর দিকের প্রাইমারি থেকেই অনেক শক্ত এবং বুদ্ধিমান প্রতিযোগীদের বিরুদ্ধে লড়েছেন এবং তিনি তাদের হারিয়েছেন, বেশ সহজেই হারিয়েছেন। আমি তাকে অভিনন্দন জানিয়েছি। আমরা এমন কিছু বিষয় নিয়ে কথা বলেছি যেখানে আমাদের খুব জোরালো মিল আছে, যেমন আবাসন এবং বাড়িঘর তৈরি করা, আর খাবার দাবার এবং দাম। তেলের দাম অনেক কমে আসছে। আমি যাই করি না কেন তা নিউ ইয়র্কের জন্য ভালো হবে। আমি যদি দাম কমাতে পারি সেটা নিউ ইয়র্কের জন্য ভালো। আর আমরা দাম কমিয়েছি, গত বছরের তুলনায় অনেক কমিয়েছি। আপনারা জানেন, আমি অনেককেই বলছি, ওয়ালমার্ট জানিয়েছে যে এবারের থ্যাঙ্কসগিভিংয়ের খরচ গত বছরের চেয়ে ঠিক 25% কম হবে। তো এটা নিউ ইয়র্কের জন্য ভালো, সবার জন্যই ভালো। তবে আমি শুধু অভিনন্দন জানাতে চাই। আমার মনে হয় আপনারা আশা করি একজন দারুণ মেয়র পেতে যাচ্ছেন। সে যত ভালো কাজ করবে আমি তত খুশি হব, এটাই আমি বলবো। দল বা অন্য কিছুতে কোনো ভেদাভেদ নেই। আর আমরা তাকে সাহায্য করব সবার স্বপ্ন পূরণ করতে, যাতে একটা শক্তিশালী এবং নিরাপদ নিউ ইয়র্ক গড়ে তোলা যায়। অভিনন্দন, মিস্টার মেয়র। ধন্যবাদ মিস্টার প্রেসিডেন্ট। আমি এটার কদর করি। প্রেসিডেন্টের সাথে মিটিংটি আমার ভালো লেগেছে এবং তিনি যেমন বললেন, এটি একটি ফলপ্রসূ মিটিং ছিল। আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু ছিল আমাদের পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসার জায়গা নিউ ইয়র্ক সিটি এবং নিউ ইয়র্কবাসীদের জন্য জীবনযাত্রার খরচ সাধ্যের মধ্যে নিয়ে আসা সেই 8.5 মিলিয়ন মানুষ যারা এই শহরকে নিজেদের বাড়ি মনে করে কিন্তু আমেরিকার সবচেয়ে ব্যয়বহুল শহরে জীবন চালাতে হিমশিম খাচ্ছে। আমরা বাড়ি ভাড়া নিয়ে কথা বলেছি, মুদি দোকানের খরচ নিয়ে কথা বলেছি, ইউটিলিটি বিল নিয়ে কথা বলেছি। মানুষ কিভাবে বিভিন্নভাবে শহর থেকে ছিটকে পড়ছে তা নিয়েও কথা বলেছি। প্রেসিডেন্টের দেওয়া সময়ের জন্য আমি কৃতজ্ঞ। আলোচনাটি আমার ভালো লেগেছে। নিউ ইয়র্কবাসীদের জীবনযাত্রা সহজ করার জন্য আমি একসাথে কাজ করার অপেক্ষায় আছি। অনেক ধন্যবাদ। কোনো প্রশ্ন আছে? মিস্টার প্রেসিডেন্ট, আমি নিউ ইয়র্ক পোস্ট থেকে স্টিভেন নেলসন। আমার আপনার কাছে একটা প্রশ্ন আছে এবং তারপর মেয়র ইলেক্টের নবনির্বাচিত মেয়রের কাছেও একটা প্রশ্ন আছে। আপনার কাছে প্রশ্ন হল, আপনি মিস্টার মামদানিকে কমিউনিস্ট হিসেবে উল্লেখ করেছিলেন। আপনি কেন এমনটা মনে করেন? আর প্রধানমন্ত্রী নেতানিয়াহু যদি নিউ ইয়র্কে আসেন, তবে তাকে গ্রেফতার করা থেকে আটকাতে আপনি কি কোনো পদক্ষেপ নেবেন? দেখুন, আমরা আপনার প্রশ্নের দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করিনি। আর প্রথম অংশের ব্যাপারে বলি, ওনার চিন্তাভাবনা একটু ভিন্ন ধাঁচের বা প্রথাগত নয়। কিন্তু কে জানে, আমরা দেখব কোনটা কাজ করে। অথবা তিনিও বদলাতে পারেন। আমরা সবাই বদলাই, আমিও অনেক বদলেছি। আমি যখন প্রথম অফিসে এসেছিলাম তখনকার চেয়ে এখন অনেক বদলেছি। সেটা তো অনেক আগের কথা। আমার প্রথম মেয়াদটা দারুণ ছিল। আমাদের দেশের ইতিহাসের সেরা অর্থনীতি ছিল তখন। আমরা এখন আরও ভালো করছি। প্রথম মেয়াদের চেয়েও এখন আমরা অনেক ভালো করছি। আর আমি আপনাকে বলতে পারি, আমার কিছু মতামতেও পরিবর্তন এসেছে এবং আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। সেগুলো কি ছিল তা আমি বলবো না, তবে আমি বেশ আত্মবিশ্বাসী যে তিনি খুব ভালো কাজ করতে পারবেন। আমার মনে হয় তিনি আসলে কিছু রক্ষণশীল কনজারভেটিভ মানুষকে অবাক করে দেবেন এবং কিছু খুব উদারপন্থী লিবারেল মানুষকেও। অবশ্য লিবারেলদের তিনি অবাক করবেন না, কারণ তারা তাকে আগে থেকেই পছন্দ করে। মিস্টার মামদানি, শুনে মনে হচ্ছে আপনাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে। কিন্তু মাত্র কয়েকদিন আগেই আপনি প্রেসিডেন্ট ট্রাম্পকে একজন স্বৈরাচার, ডেসপট বলেছিলেন, যিনি দেশের সাথে বিশ্বাসঘাতকতা করবেন। আপনি বলেছিলেন আপনি তার জন্য সবচেয়ে খারাপ দুঃস্বপ্ন হবেন এবং তার বিরুদ্ধে ফ্যাসিস্ট এজেন্ডা বা ফ্যাসিবাদী কর্মসূচির অভিযোগ এনেছিলেন। সম্পর্ক উন্নয়নের জন্য আপনি কি এই মন্তব্যগুলো ফিরিয়ে নেওয়ার পরিকল্পনা করছেন? আমার মনে হয় প্রেসিডেন্ট ট্রাম্প এবং আমরা দুজনেই আমাদের অবস্থান এবং মতামতের ব্যাপারে খুব পরিষ্কার। এবং প্রেসিডেন্টের যে বিষয়টি আমার সত্যিই ভালো লেগেছে তা হল, আমাদের মিটিংটা মতবিরোধের জায়গাগুলো নিয়ে ছিল না, যা অনেক আছে, বরং আমাদের আলোচনার ফোকাস ছিল নিউ ইয়র্কবাসীদের সেবা করার সাধারণ উদ্দেশ্যের ওপর। এবং সত্যি বলতে এটাই সেই 8.5 মিলিয়ন মানুষের জীবন বদলে দিতে পারে, যারা জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সংকটে ভুগছে এবং যাদের প্রতি 4
জনের একজন দারিদ্র্যের মধ্যে বসবাস করছে। মিটিংটি বারবার ফিরে এসেছে সেই আলোচনায় যে কিভাবে এই নিউ ইয়র্কবাসীদের সংগ্রামের হাত থেকে উদ্ধার করা যায় এবং তাদের এমন একটি শহর উপহার দেওয়া যায় যেখানে তারা শুধু টিকে থাকার সংগ্রাম করবে না, বরং ভালোভাবে বাঁচতে পারবে। আর আমাকে স্বৈরাচারের চেয়েও অনেক খারাপ কিছু ডাকা হয়েছে, তাই এটা তেমন অপমানজনক না, তবে হয়তো আমরা একসাথে কাজ শুরু করলে তিনি তার মতো পরিবর্তন করবেন। জি, বলুন। মিস্টার প্রেসিডেন্ট, আমি এমটিভি লেবানন থেকে অ্যান্থনি এমরাদ। আমি আপনাকে মধ্যপ্রাচ্য নিয়ে একটা প্রশ্ন করতে চাই। আপনি বলেছিলেন লেবাননে হিজবুল্লাহ ভালো অবস্থানে নেই এবং গাজা ও সিরিয়ার পর লেবাননই এখন একমাত্র অমীমাংসিত বিষয়। আপনার মূল্যায়ন অনুযায়ী আজকের লেবাননিদের জন্য আপনার বার্তা কি? আজ লেবাননের স্বাধীনতা দিবস এবং হিজবুল্লাহর নিরস্ত্রীকরণের দিকে চাপ দেওয়ার জন্য আপনার পরবর্তী পদক্ষেপ কি? দেখুন, আমরা হামাস এবং সত্যি বলতে বাকি সবার সম্পূর্ণ নিরস্ত্রীকরণের জন্য চাপ দিচ্ছি এবং আমাদের আসলে মধ্যপ্রাচ্যে শান্তি আছে। আপনারা জানেন সৌদি আরবের রাজা গতকালই বিদায় নিলেন। আমাদের দারুণ কিছু মিটিং হয়েছে এবং তিনি যুক্তরাষ্ট্রের জন্য $1 ট্রিলিয়ন বেশি অনুদান নিয়েছেন। আমাদের এখন $20 ট্রিলিয়ন বেশি আসছে। কোনো দেশ কখনো এমন কিছু পায়নি, এর ধারে কাছেও না। 2 ট্রিলিয়ন বা 1 ট্রিলিয়ন অনেক বড় ব্যাপার। আমাদের আছে $20 বা $21 ট্রিলিয়ন। আমার মনে হয় লেবাননে হিজবুল্লাহ একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে, বড় সমস্যা। আমরা লেবাননের সাথে কাজ করছি, আমরা মধ্যপ্রাচ্যের সবার সাথে কাজ করছি। এটাও একটা বিষয় যা আমাদের দুজনকে এক বিন্দুতে এনেছে। আমরা মধ্যপ্রাচ্যে শান্তি দেখতে চাই এবং 3000 বছর পর এই প্রথম আমাদের মধ্যপ্রাচ্যে শান্তি বিরাজ করছে এবং এখন আমরা এটাকে আরও নিখুঁত করব এবং আমার মনে হয় আপনারা খুব ইতিবাচক কিছু ঘটতে দেখবেন। লেবাননের প্রেসিডেন্টকে হোয়াইট হাউসে আপনার সাথে দেখা করার জন্য আমন্ত্রণ জানানোর কি কোনো সম্ভাবনা আছে? আমি জানাবো, আমি অবশ্যই সেটা করব এবং মেয়র যদি সেই মিটিংয়ে উপস্থিত থাকতে চান, কারণ আমি জানি তিনি এ বিষয়ে খুব জোরালো অনুভব করেন। আমার মনে হয় আপনি মধ্যপ্রাচ্যে শান্তির বিষয়ে খুব জোরালো মনোভাব পোষণ করেন। আমরা এটা খুব মরিয়া হয়ে চাই এবং এটাই আমি প্রেসিডেন্টের সাথে শেয়ার করেছি যে গত নভেম্বরে হিলসাইড অ্যাভিনিউ এবং ফোর্ডহ্যাম রোডের যেসব নিউ ইয়র্কবাসী প্রেসিডেন্টকে ভোট দিয়েছিলেন, আমি তাদের জিজ্ঞেস করেছিলাম কেন তারা ভোট দিয়েছিলেন। আমি বারবার দুটি প্রধান কারণ শুনেছি। একটি হল তারা অন্তহীন যুদ্ধ, ফরএভার ওয়ার্স এর সমাপ্তি চেয়েছিলেন। তারা চেয়েছিলেন আমাদের করের টাকা যেন মানবাধিকার লঙ্ঘনে ব্যয় না হয় এবং তারা জীবনযাত্রার ব্যয় সংকটের সমাধান চেয়েছিলেন। আমি এই দুটি বিষয় নিয়েই আলোচনার সুযোগ পেয়ে কৃতজ্ঞ। উনি বললেন, আমার অনেক ভোটার আসলে তাকেও ভোট দিয়েছে আর আমি এতে কিছু মনে করছি না। মিস্টার প্রেসিডেন্ট, আপনি নিউ ইয়র্ক সিটিতে ফেডারেল সেনা পাঠানোর হুমকি দিয়েছেন। নিউ ইয়র্ক সিটিতে আইস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এজেন্টদের ব্যাপারে আপনাদের দুজনের মতভেদ রয়েছে। মিস্টার মামদানি, আপনি আইসকে একটি বেপরোয়া সরকারি সংস্থা বলেছেন। আমি জানতে চাই আপনারা এই দুটি ইস্যুতে আপনাদের মতপার্থক্য কিভাবে মেটাবেন। দেখুন, আমার মনে হয় আমরা এটা সমাধান করে ফেলব এবং আমি মনে করি যদি পরিচিত খুনি বা মাদক কারবারি এবং খুব খারাপ কিছু লোক থাকে তবে আমরা তাদের বের করে দিতে চাই। আর মেয়র শান্তি চান। আমরা আসলে এটা নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করেছি, হয়তো অন্য সব কিছুর চেয়ে বেশি। তিনি একটি নিরাপদ নিউ ইয়র্ক চান। শেষ পর্যন্ত একটি নিরাপদ নিউ ইয়র্কই হবে একটি দুর্দান্ত নিউ ইয়র্ক। যদি নিরাপত্তা না থাকে তবে আমরা দাম বা অন্য কিছু নিয়ে যতই ভালো করি না কেন, আমরা যা খুশি তা নিয়ে কথা বলতে পারি, কিন্তু রাস্তাঘাট নিরাপদ না হলে সেটা সফল হবে না। তাই আমরা একসাথে কাজ করব। আমরা নিশ্চিত করব যে যদি সেখানে কোনো ভয়ঙ্কর লোক থাকে তবে আমরা তাদের বের করে দেব। আমার মনে হয় তিনি হয়তো আমার চেয়েও বেশি চান তাদের বের করে দিতে। তাই আমরা একসাথে কাজ করব। আমরা এটা নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করেছি। জি বলুন। জি, দুটো প্রশ্ন যদি অনুমতি দেন। একটা আপনার জন্য মিস্টার প্রেসিডেন্ট, একটু পরে আসছি, তবে প্রথমে মেয়র ইলেক্টের জন্য। আপনারা দুজনেই রাজনৈতিক মতাদর্শের ভিন্ন মেরুর মানুষ, তবে আপনারা দুজনেই পপুলিস্ট, জনতুষ্টিবাদী। আমি জানতে চাই প্রেসিডেন্টের প্রচারণার স্টাইল, তার কৌশল, তার সোশ্যাল মিডিয়া ব্যবহার কি আপনার প্রচারণার কোনো অংশকে অনুপ্রাণিত করেছে?
আসলে আমি প্রেসিডেন্টকে বলেছি যে আমাদের প্রচারণার মূল ফোকাস ছিল জীবনযাত্রার ব্যয় সংকটের ওপর, এবং যখন আমরা সেই নিউ ইয়র্কবাসীদের জিজ্ঞেস করলাম যারা প্রেসিডেন্টকে ভোট দিয়েছিলেন, যেখানে আমরা নিউ ইয়র্ক সিটিতে তার ভোট বাড়তে দেখেছি, সেটা সেই একই ইস্যুতে ফিরে এসেছে, জীবনযাত্রার খরচ, জীবনযাত্রার খরচ, জীবনযাত্রার খরচ। তারা মুদি দোকানের খরচ, বাড়ি ভাড়ার খরচ, কন এড বা বিদ্যুতের খরচ, শিশু যত্নের খরচের কথা বলেছেন। রাজনীতিবিদরা প্রায়ই নিউ ইয়র্কবাসীদের জ্ঞান দিতে চান তাদের কি নিয়ে ভাবা উচিত, তাদের কথা শোনার বদলে। এবং যখন আমরা প্রেসিডেন্ট ট্রাম্পকে ভোট দেওয়া ভোটারদের সাথে কথা বললাম, আমরা তাদের জীবনযাত্রার খরচ নিয়েই কথা বলতে শুনেছি। আমরাও সেই একই খরচের বিষয়টিতে ফোকাস করেছি, এবং এই জায়গাটিতেই আমি প্রেসিডেন্টের সাথে মিলে নিউ ইয়র্কবাসীদের জন্য সাধ্যের এজেন্ডা, অ্যাফোর্ডেবিলিটি এজেন্ডা বাস্তবায়নের অপেক্ষায় আছি। এবং আমার মনে হয় আমাদের একটু কাজ করতে হবে। আমরা বিদ্যুৎ কোম্পানি নিয়ে কথা বলেছি, তাদের দাম কমানোর ব্যাপারে আমাদের একটু কাজ করতে হবে, কারণ আপনারা জানেন আমরা জ্বালানির দাম অনেক কমিয়ে এনেছি, কিন্তু কন এডিশনের বিলে সেটার প্রতিফলন দেখা যাচ্ছে না, এবং আমাদের তাদের সাথে কথা বলতে হবে। দেখুন, যদি আমরা তাদের 1 বছর আগের চেয়ে অনেক কম দামে জ্বালানি দিই, যেটা সত্যি, তাহলে আমাদের কন এডিশনকে দিয়ে তাদের রেট বা বিদ্যুতের দাম কমানো শুরু করাতে হবে। আমি যদি জিজ্ঞেস করতে পারি, গত সপ্তাহে আপনি আমাকে বলেছিলেন বিবিসির বিরুদ্ধে $5 বিলিয়ন মামলা করার পরিকল্পনা নিয়ে আপনি এগিয়ে যাচ্ছেন। আপনি প্রধানমন্ত্রী স্টারমারের সাথেও কথা বলবেন বলেছিলেন। এই বিষয়গুলোতে কি কোনো অগ্রগতি বা আপডেট আছে? দেখুন, প্রধানমন্ত্রীর সাথে আমাদের সম্পর্ক বেশ ভালো। আমরা যুক্তরাজ্যের সাথে একটা ডিল করেছি। আমি তাকে পছন্দ করি, তিনি একজন ভালো মানুষ, এবং আপনারা জানেন আমার মনে হয় তাদের বড় কিছু এনার্জি বা শক্তি সমস্যা আছে। জানেন তো, তাদের সব জায়গায় উইন্ডমিল বসানো। তাদের এখন অন্য পদ্ধতির কথা ভাবতে হবে, কারণ তাদের এনার্জি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। যুক্তরাজ্যের কথা বলছি, ওটা নিয়ন্ত্রণের বাইরে। আর ওনার এই সমস্যাটা আছে। তার বড় একটা ইমিগ্রেশন সমস্যাও আছে, আপনারা জানেন। আর এনার্জি সমস্যা তো আছেই। আমরা এটা নিয়ে কথা বলি। তিনি ভালো লোক, প্রধানমন্ত্রী একজন ভালো মানুষ। মিস্টার প্রেসিডেন্ট, আপনি কি প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে কথা বলেছেন, অথবা তার সাথে দেখা করার কোনো ইচ্ছা কি আপনার আছে? প্রেসিডেন্ট জেলেনস্কি, আপনার পরিকল্পনা নিয়ে আপনি কি তার সাথে দেখা করতে যাচ্ছেন? আমি তাদের লোকজনের সাথে কথা বলেছি। আমাদের একটা পরিকল্পনা আছে। এটা যা ঘটছে তা ভয়াবহ। এটা এমন একটা যুদ্ধ যা কখনোই হওয়া উচিত ছিল না। আমি প্রেসিডেন্ট থাকলে এটা কখনোই হতো না, এবং এটা লজ্জাজনক। আমার মনে হয় তাদের আরও দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত ছিল, কিন্তু এখন হাড় কাঁপানো শীত আর অনেক। আপনারা ইউটিলিটির কথা বলছেন, কিন্তু তাদের অনেক বড় বড় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হামলার শিকার হয়েছে, ভদ্রভাবে বলতে গেলে। হ্যাঁ, আমাদের কাছে শান্তি ফেরানোর একটা উপায় আছে, অথবা আমরা মনে করি আমাদের কাছে একটা উপায় আছে। জেলেনস্কিকে এটা অনুমোদন করতে হবে। খুব দুঃখজনক, এত মানুষ। আপনারা জানেন গত মাসেই তারা 25,000 সৈন্য হারিয়েছে। এটা এমন কিছু যা আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর দেখিনি। দুই পক্ষ মিলিয়ে সপ্তাহে গড়ে 6 বা 7,000 মানুষ মারা যাচ্ছে, মৃত সৈন্য, এবং এটা চলতেই আছে। এবং আমার মনে হয় তারা সমাধানের বেশ কাছাকাছি, কিন্তু আমি কোনো ভবিষ্যৎবাণী করতে চাই না। আমি বলেছিলাম এটা আমার প্রাথমিক কাজগুলোর একটা হবে। আমি ভারত, পাকিস্তান সহ অনেক দেশের মধ্যে 8টি শান্তি চুক্তি করেছি। আপনারা এমনকি আসলে 1-2 সপ্তাহের মধ্যে তারা এখানে আসছে। কঙ্গো এবং রুয়ান্ডার দিকেও তাকাতে পারেন। সেখানে 10 মিলিয়ন বা 1 কোটি মানুষ মারা গিয়েছিল। আমরা সেখানেও একটা ব্যবস্থা করেছিলাম, কিন্তু অনেক মৃত্যু। আর আমি ভেবেছিলাম এই ব্যাপারটা ইউক্রেন, যেহেতু প্রেসিডেন্ট পুতিনের সাথে আমার খুব ভালো সম্পর্ক, আমি ভেবেছিলাম এটা হয়তো আরও দ্রুত সমাধান হবে। কিন্তু তালি তো আর এক হাতে বাজে না, উভয় পক্ষকেই এগিয়ে আসতে হয়। আর এখন আপনারা শুধু চারদিকে মৃত্যু দেখছেন, এবং আপনারা জানেন এটা আমাদের সরাসরি প্রভাবিত করছে না শুধু এইটুকু ছাড়া যে আমরা এত মানুষ মরে পড়ে থাকতে দেখতে চাই না। সত্যি বলতে এটা সাগরের ওই পারের ঘটনা। এটা এমন একটা যুদ্ধ যা কখনোই হওয়া উচিত ছিল না, কিন্তু এটা ঘটেছে। আমি এই ডেস্কে আমার ঠিক পেছনে বসে থাকা ব্যক্তিটিকেও দোষ দিই। এই যুদ্ধ কখনোই হওয়া উচিত ছিল না, এবং আমি প্রেসিডেন্ট থাকলে এটা হতো না। কিন্তু আমরা অনেক জীবন বাঁচানোর চেষ্টা করছি। আমরা হারাচ্ছি, তারা হারাচ্ছে। 25 ভেবে দেখুন, গত অল্প সময়ের মধ্যে 25,000 প্রাণ, ইউক্রেনিয়ান এবং রাশিয়ান,
এবং এটা সত্যিই লজ্জাজনক। মিস্টার প্রেসিডেন্ট, আমি মেয়র ইলেক্টকে হাউসের একটা প্রস্তাব বা রেজলিউশন নিয়ে জিজ্ঞেস করতে চাই। সমাজতন্ত্র বা সোশ্যালিজমের নিন্দা জানিয়ে একটা প্রস্তাব বিপুল ভোটে পাশ হয়েছে, যেখানে ৮৬ জন ডেমোক্র্যাটও ছিল, হাউসের সব ডেমোক্র্যাট নেতৃত্ব এবং মাইনরিটি লিডার হাকিম জেফ্রিসও ছিলেন, যদিও তিনি আপনাকে সমর্থন দিয়েছেন। এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি? সত্যি বলতে আমি রেজলিউশন বা প্রস্তাব নিয়ে খুব একটা মাথা ঘামাই না। আমি ফোকাস করছি, আমি বুঝতে পারছি। আমার মনে হয় এখন ফোকাস হওয়া উচিত হাতের কাজের উপর। আমি আপনাকে বলতে পারি, আমি একজন ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট। আমি এ বিষয়ে সবসময় খোলামেলা ছিলাম। আমি জানি মতাদর্শ নিয়ে ভিন্নমত থাকতে পারে, কিন্তু ঐক্যমত্যের জায়গাটা হলো সেই কাজ যা নিউ ইয়র্ক সিটিকে সাশ্রয়ী করার জন্য করা দরকার। আমি সেদিকেই তাকিয়ে আছি। আমি স্টিভেন নেলসনকে দেওয়া আপনার উত্তরটা স্পষ্ট করতে চাই। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে ফ্যাসিস্ট বলা নিয়ে আপনার মন্তব্যের বিষয়ে জিজ্ঞাসা করেছিলেন, এবং আপনার উত্তর ছিল যে প্রেসিডেন্ট ট্রাম্প এবং আপনি দুজনেই নিজেদের অবস্থান ও মতামতের ব্যাপারে পরিষ্কার। আপনি কি নিশ্চিত করছেন যে আপনি প্রেসিডেন্ট ট্রাম্পকে একজন ফ্যাসিস্ট মনে করেন? আমি এ বিষয়ে কথা বলেছি। আরে ঠিক আছে, তুমি শুধু হ্যাঁ বলে দাও, ঠিক আছে? এটা ব্যাখ্যা করার চেয়ে সহজ, আমি কিছু মনে করব না। এবং মিস্টার প্রেসিডেন্ট, আমি আপনাকে ইউক্রেন পিস প্ল্যান বা শান্তি পরিকল্পনা নিয়েও জিজ্ঞেস করতে চাই। প্রেসিডেন্ট জেলেন্সকি আজ বলেছেন যে তার দেশ হয়তো কোনো মিত্রকে হারাবে অথবা নিজেদের মর্যাদা হারাবে এমন ঝুঁকি আছে। সমালোচনা হচ্ছে যে এই প্রস্তাবিত ডিল তার এটা পছন্দ হয়নি। এটা অস্পষ্ট। তিনি এটা নিয়ে কিছুটা দ্বিধান্বিত ছিলেন। দেখুন, ওনাকে এটা পছন্দ করতেই হবে। আর যদি তিনি পছন্দ না করেন, তাহলে আপনারা জানেন তাদের উচিত যুদ্ধ চালিয়ে যাওয়া, আমার মনে হয়। আপনারা জানেন তিনি যে ইঙ্গিতটা দিয়েছেন তা হল, যদি তিনি এটা মেনে না নেন, তাহলে যুক্তরাষ্ট্র ইউক্রেন থেকে তার সমর্থন তুলে নেবে। এটা কি সঠিক? দেখুন, কোনো একটা পর্যায়ে গিয়ে তাকে কিছু একটা মেনে নিতেই হবে। আপনারা জানেন তিনি মেনে নেননি। আপনাদের মনে আছে, ওভাল অফিসে খুব বেশি দিন আগের কথা নয়, আমি বলেছিলাম আপনার হাতে তো তাস নেই, ভালো অবস্থান নেই। ভুলে যাবেন না, আমি এই যুদ্ধ উত্তরাধিকার সূত্রে পেয়েছি। এই যুদ্ধ কখনোই হতো না, আমি এই যুদ্ধ উত্তরাধিকার হিসেবে পেয়েছি। এবং আমি ভেবেছিলাম ১ বছর আগেই তার একটা সমঝোতা বা ডিল করা উচিত ছিল। ২ বছর আগে সেরা ডিল হতো যদি যুদ্ধটা শুরুই না হতো। সেটাই হতো ভালো ডিল। সেটাও করা যেত যদি আপনাদের সঠিক প্রেসিডেন্ট থাকত, কিন্তু আপনাদের সঠিক প্রেসিডেন্ট ছিল না। মিস্টার প্রেসিডেন্ট, জীবনযাত্রার ব্যয় বা কস্ট অফ লিভিং এমন একটা বিষয় যেখানে আপনি এবং মিস্টার মামদানি একমত বলে মনে হচ্ছে। মিস্টার মামদানি, ডেমোক্র্যাটসরা দীর্ঘ সময় ধরে নিউ ইয়র্ক সিটি চালিয়েছে। আপনি কি ডেমোক্র্যাটসদের নীতিগুলোকেই নির্দিষ্টভাবে সমস্যা হিসেবে দেখেন? এবং আমি চাই এই প্রশ্নের উত্তর আপনারা দুজনেই দিন, নিউ ইয়র্ক সিটির প্রেক্ষাপটে। দেখুন, আমি মনে করি আমাদের শহরে এমন অনেক বিষয় আছে যার দায়ভার আমাদের নিতে হবে। এমন সব বিষয় যা প্রেসিডেন্ট হওয়ার অনেক আগে থেকেই ছিল, এবং আমাদের প্রচারণার একটা অংশই ছিল অতীতের সেই ভাঙা বা অকেজো রাজনীতির মোকাবেলা করা। আমি এমন অনেক প্রার্থীর বিরুদ্ধে লড়েছি যারা সেই অতীতের বিভিন্ন সংস্করণের প্রতিনিধিত্ব করতেন, এবং আমরা বারবার যেটা দেখেছি তা হল আমাদের শহরের রাজনীতিতে মেহনতি মানুষদের পেছনে ফেলে রাখা হয়েছে। আমরা যেটা করতে চাইছি তা হল সেই মানুষদের আবার রাজনীতির কেন্দ্রবিন্দুতে ফিরিয়ে আনা, যাতে আমাদের এমন পরিস্থিতি না দেখতে হয় যেখানে আমরা বিশ্বের ইতিহাসের সবচেয়ে ধনী শহরে বাস করেও প্রতি ৫ জনের একজন $2.90 মেট্রো কার্ড কেনার সামর্থ্য রাখে না। আপনারা জানেন, আমাদের মধ্যে বেশ চমৎকার কিছু কথাবার্তা হয়েছে, এবং তার কিছু ধারণা বা আইডিয়া সত্যিই আমার মতোই। কিন্তু ব্যয়ের ক্ষেত্রে বড় একটা বিষয়। আপনারা জানেন, নতুন শব্দটা হল অ্যাফোর্ডেবিলিটি বা ক্রয় ক্ষমতা। আরেকটা শব্দ হল শুধুই গ্রসারি বা মুদি সদাই,
জানেন তো, এটা অনেকটা সেকেলে শব্দ, কিন্তু এটা খুব সঠিক এবং সেগুলোর দাম কমছে, অনেক ওপর থেকে নিচে নামছে। আপনারা জানেন, আমাদের দুজনেরই গত 4 বছরে বাইডেন প্রশাসনের অধীনে দেশের ইতিহাসের সর্বোচ্চ মুদ্রাস্ফীতি ছিল এবং আমরা এখন মুদ্রাস্ফীতিকে একটা স্বাভাবিক পর্যায়ে নামিয়ে এনেছি। এটা আরও কিছুটা কমবে। কেটি, পেছনে তোমার কি কোনো প্রশ্ন আছে? জি, মিস্টার প্রেসিডেন্ট, অনেক ধন্যবাদ। মিস্টার মামদানি প্রায়ই বলেন যে নিউ ইয়র্ক সিটি আন্তর্জাতিক আইনের আওতাভুক্ত এবং তারা আন্তর্জাতিক আইন মেনে চলবে। তিনি যুক্তরাষ্ট্রের সংবিধান নিয়ে খুব একটা কথা বলেন না। এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি? দেখুন, আপনি ঠিক কিসের কথা বলছেন আমি জানি না। এটা আন্তর্জাতিক আইনের আওতায় থাকতে পারে, স্থানীয় আইনের আওতায়ও থাকতে পারে। এটা অনেক আইনের আওতাতেই পড়ে এবং হ্যাঁ, এটা যুক্তরাষ্ট্রের আইনেরও আওতাভুক্ত। আপনি কি নির্দিষ্ট কোনো কিছুর কথা বলছেন? তিনি শুধু বলেন যে তারা এমন একটা শহর যারা আন্তর্জাতিক আইন সমর্থন করে এবং প্রয়োগ করে। এটা কি যুক্তরাষ্ট্রের আইনের সাথে সাংঘর্ষিক? না, আপনি কি এর উত্তর দিতে চান? হ্যাঁ, আমি প্রেসিডেন্টের সাথে যেটা শেয়ার করেছি তা হল আমাদের নিজেদের শহরের আইন যা নিউ ইয়র্কবাসীদের রক্ষা করে তা মেনে চলার পাশাপাশি আমাদের রাজনীতিতে সামগ্রিক একটা ধারাবাহিকতা বজায় রাখার আকাঙ্ক্ষা। এবং এটা এমন একটা বিষয় যা নিয়ে আমরা কথা বলেছি এবং আমি জানি অনেক নিউ ইয়র্কবাসী এটাই চায়। কিন্তু আপনারা কি আইসি বা ইমিগ্রেশন পুলিশের সাথে কাজ করেন? আমরা আইস এবং নিউ ইয়র্ক সিটি নিয়ে আলোচনা করেছি এবং আমি বলেছি যে নিউ ইয়র্ক সিটিতে আমাদের যে আইনগুলো আছে তা শহরের সরকারকে প্রায় 170টি গুরুতর অপরাধের ক্ষেত্রে ফেডারাল প্রশাসনের সাথে কথা বলার অনুমতি দেয়। অনেক নিউ ইয়র্কবাসীর উদ্বেগের জায়গাটা হল 5টি বড় জুড়ে সাধারণ নিউ ইয়র্কবাসীদের ওপর ইমিগ্রেশন আইনের প্রয়োগ নিয়ে এবং খুব সম্প্রতি আমরা এক মা ও তার 2 সন্তানের কথা বলছি। এর সাথে ওই বিষয়ের খুব একটা সম্পর্ক নেই। আমরা মূলত যা করেছি তা হল আমরা ক্রাইম বা অপরাধ নিয়ে আলোচনা করেছি। শুধুমাত্র আইসের বিষয় নয়, বরং অপরাধ দমনের বিষয়টি প্রাধান্য পেয়েছে। দেখুন, উনিও চান না অপরাধ বাড়ুক, আমিও চাই না। আর আমার খুব সামান্যই সন্দেহ আছে যে এই ইস্যুতে আমাদের মধ্যে কোনো মতবিরোধ হবে। উনি চান হাউজিং বা আবাসন নির্মাণের বিষয় উনি বেশ কিছু আগ্রহদীপক কথা বলেছেন, সত্যি ইন্টারেস্টিং। উনি চান নতুন নতুন বাড়িঘর উঠুক, প্রচুর অ্যাপার্টমেন্ট তৈরি হোক ইত্যাদি। আর আপনারা জানেন, আসলে মানুষ হয়তো শুনে অবাক হবে, কিন্তু আমিও ঠিক একই জিনিস চাই। মিস্টার প্রেসিডেন্ট, আমি একটা পলিসি বা নীতির ব্যাপারে জানতে চাইছিলাম। মেয়র ইলেক্ট মামদানি তার নির্বাচনী প্রচারণায় অনেকবার বলেছেন যে তিনি প্রপার্টি ট্যাক্সের বোঝা মাইনরিটি বা সংখ্যালঘু এলাকা থেকে সরিয়ে শ্বেতাঙ্গ প্রধান এলাকাগুলোর ওপর চাপাতে চান, মানে শ্বেতাঙ্গদের ওপর বেশি ট্যাক্স বসাতে চান। আমি আরও খেয়াল করেছি যে আপনার অ্যাকসেপ্টেন্স স্পিচে বিজয় পরবর্তী ভাষণ আপনি আমেরিকা, খ্রিস্টান বা সাধারণভাবে শ্বেতাঙ্গদের নিয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি। তাই আমি জানতে চাইছিলাম, আপনারা কি এই ধরনের কোনো পলিসি নিয়ে কথা বলেছেন? আমরা জোর দিয়েছি মানুষের সামর্থ্য বা অ্যাফোর্ডেবিলিটির উপর। আমরা জীবনযাত্রার ব্যয় বা কস্ট অফ লিভিং ক্রাইসিস নিয়ে ফোকাস করেছি। আমি যেটা বলবো তা হল, আমি প্রপার্টি ট্যাক্স সংস্কারে খুবই আগ্রহী, কারণ বর্তমানে নিউ ইয়র্ক সিটিতে আমরা যে ব্যবস্থা দেখছি তা এতটাই বৈষম্যমূলক যে আদালতে সেটা টেকে না। প্রেসিডেন্টের সাথে আমার কথা হয়েছে যে শুধু আরও বেশি হাউজিং তৈরি করলেই হবে না, বরং হাউজিং সংক্রান্ত নিয়মকানুনগুলো যেন এমন হয় যা সহজে সামলানো যায়, যাতে আমাদের শহরে নতুন করে কোনো দীর্ঘসূত্রিতা বা অপেক্ষা তৈরি না হয়। কিন্তু পরিষ্কার হওয়ার জন্য বলছি, আপনি কি এখনও ওই জাতিভিত্তিক বা রেস বেসড প্রপার্টি ট্যাক্সের ধারণাতেই অটল আছেন? আপনি তো সেটাই বলেছিলেন। না, আমি একদম পরিষ্কার করে বলছি, না। বিষয়টা হলো, আমি ওই শব্দগুলো ব্যবহার করেছিলাম এলাকা বোঝানোর জন্য, কোনো উদ্দেশ্য বা ইন্টেন্ট বোঝানোর জন্য নয়। তার মানে আপনি শ্বেতাঙ্গ প্রধান এলাকাগুলোতে বেশি ট্যাক্স বসাতে চান? না, আমাদের উদ্দেশ্য হল একটি ন্যায্য প্রপার্টি ট্যাক্স ব্যবস্থা তৈরি করা, কারণ আমরা এমন একটা নিউ ইয়র্ক সিটি চাই যা শুধু ন্যায্য এবং সমতা ভিত্তিকই হবে না, বরং এমন হবে যেখানে প্রত্যেক নিউ ইয়র্কার নিজের সামর্থ্যে চলতে পারবে। মিস্টার মামদানি, ইসরায়েল বিরোধী বিক্ষোভকারীরা এইমাত্র নিউ ইয়র্কের একটি সিনাগগে টার্গেট করেছে। ইহুদি নিউ ইয়র্কাররা এই শহরে নিজেদের স্বাগত ও নিরাপদ মনে করছে কিনা তা নিয়ে কি আপনি চিন্তিত?
আর প্রেসিডেন্ট ট্রাম্প, আপনি নিউ ইয়র্ক সিটির ফেডারেল ফান্ডিং বা অর্থায়ন বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন। কোন ধরনের নীতি বা পলিসি দেখলে আপনি এমনটা করবেন? সিটি পরিচালিত গ্রোসারি স্টোর হলে কি করবেন, নাকি অন্য কিছু? দেখুন, আমার মনে হয় আমাদের যদি বনিবনা না হয় সেক্ষেত্রে পুরোপুরি বন্ধ করা হোক বা ব্যাপারটা একটু কঠিন করে দেয়া হোক অথবা ফান্ড কমিয়ে দেয়া হোক। আমরা চাই, আমি একটা কথা প্রায়ই বলি, আমরা চাই না গুড মানি বা ভালো টাকা নষ্ট হোক, আর আমরা চাই না এমনটা ঘটুক। আমার মনে হয় না তেমন কিছু ঘটবে। তবে আমি বলেছিলাম এটা নির্ভর করছে কী ধরনের নীতিমালা ঠিক করা হচ্ছে তার উপর। আজ আমাদের যে মিটিংটা হলো সেটা আমাকে সত্যি অবাক করেছে। উনি চান কোনো ক্রাইম না থাকুক, উনি চান হাউজিং তৈরি হোক, উনি চান বাড়ি ভাড়া কমে আসুক। এই সব কিছুর সাথেই আমি একমত। এখন সেখানে পৌঁছানোর উপায় নিয়ে আমাদের মতভেদ থাকতে পারে। ভাড়া কমানোর ব্যাপারে আজ আমি একটা বিষয় খুব ভালো করে বুঝতে পেরেছি। উনি চান প্রচুর নতুন হাউজিং তৈরি করে ভাড়াটা আদর্শ পর্যায়ে নামিয়ে আনতে। এটাই আসলে আসল পথ। উনিও এটা মানেন, আমিও মানি। কিন্তু আমি যখন খবরের কাগজ বা স্টোরিগুলো পড়ি তখন কিন্তু আমি এমনটা শুনি না। তবে আজ আমি ওনার মুখ থেকেই এটা শুনেছি এবং আমার মনে হয় এটা খুবই ইতিবাচক একটা পদক্ষেপ। না, আমি আশা করি না, বরং আমি আশা করছি আমি ওনাকে সাহায্যই করব, ক্ষতি করব না। অনেক বড় সাহায্য, কারণ আমি চাই নিউ ইয়র্ক সিটি দারুণ কিছু করে দেখাক। দেখুন, আমি নিউ ইয়র্ক সিটিকে ভালোবাসি। আমি ওখানকারই মানুষ। জীবনের অনেকগুলো বছর আমি সেখানে কাটিয়েছি। এখন আমি এখানে। এর আগে ডি ব্লাজিও নামের একজন মেয়র ছিলেন, যার কারণে আমরা বড়সড় ধাক্কা খেয়েছিলাম। আমার মনে হয়েছিল তিনি শহরের জন্য এক বিশাল বিপর্যয় ছিলেন। তবে আমার মনে হচ্ছে এই নতুন মেয়র এমন কিছু কাজ করতে পারবেন যা সত্যিই দারুণ হবে। ধন্যবাদ মিস্টার প্রেসিডেন্ট। আপনি একজন বিলিয়নিয়ার। আজকাল আপনার ঠিকানা আগের চেয়ে ভিন্ন, কিন্তু একসময় নিউ ইয়র্ক সিটিকেই আপনি নিজের বাড়ি বলতেন। মামদানি প্রশাসনের অধীনে আপনি কি নিউ ইয়র্ক সিটিতে বসবাস করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন? হ্যাঁ, আমি করব, সত্যিই করব। বিশেষ করে এই মিটিংয়ের পর তো অবশ্যই, একদমই তাই। কিসে আপনি এতটা স্বাচ্ছন্দ্য বোধ করছেন? আমরা অনেক বিষয়েই একমত, যা আমি আগে ভাবিনি। আমি মনে করি আমি চাই তিনি দারুণ একটা কাজ করুন এবং আমরা তাকে ভালো কাজ করতে সাহায্য করব। জানেন তো, তার মতভিন্নতা থাকতে পারে, কিন্তু অনেক দিক থেকেই জানেন, আমরা আলোচনা করছিলাম যে বার্নি স্যান্ডার্স যখন নির্বাচনের দৌড় থেকে ছিটকে গেলেন, আমি তার অনেক ভোট পেয়েছিলাম এবং মানুষের কোনো ধারণাই ছিল না কেন। কারণ বাণিজ্যে যাতে আমরা ঠকে না যাই এই বিষয়ে তিনি খুব কড়া ছিলেন, আর আমিও এই বিষয়গুলো চর্চা করেছি এবং সফল হয়েছি, যেমন ট্যারিফ বা শুল্ক এবং আরও অনেক কিছু। বার্নি স্যান্ডার্স এবং আমি মানুষের ধারণার চেয়েও অনেক বেশি বিষয় একমত ছিলাম। আর যখন তাকে দৌড় থেকে সরিয়ে দেওয়া হলো, সত্যি বলতে আমার মনে হয় বেশ অন্যায়ভাবেই, তখন বার্নি স্যান্ডার্সের অনেক ভোটার আমাকে ভোট দিয়েছিল। আর এটা দেখে এবং বলতে পেরে আমি খোলাখুলিভাবেই বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেছি। এবং জানেন, শেষ পর্যন্ত এটা একটা পরিসংখ্যানগত সত্যে পরিণত হয়েছে। তবে না, আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি নিউ ইয়র্কে থাকতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করব এবং মিটিংয়ের পর সেটা আরও বেশি মনে হচ্ছে। হ্যাঁ, বলুন। ধন্যবাদ মিস্টার প্রেসিডেন্ট। আপনার জন্য আমার একটা প্রশ্ন আছে, তবে তার আগে নবনির্বাচিত মেয়রের জন্য খুব ছোট্ট একটা প্রশ্ন। আপনি এখানে বিমানে করে কেন এলেন? ট্রেন কি পরিবেশের জন্য বেশি ভালো নয়? আমি সব ধরনের পরিবহনই ব্যবহার করব এবং আমি নিশ্চিত করতে চাই যে নিউ ইয়র্ক সিটিতে সেগুলো যেন সবার সাধ্যের মধ্যে থাকে। আর ঠিক এই কারণেই বাস যাতায়াত দ্রুত এবং ফ্রি করাটা আমাদের প্রচারণার মূল কেন্দ্রবিন্দু। আচ্ছা, কিন্তু ও যদি বিমানে এসে থাকে সেটা কিন্তু অনেক দ্রুতও হয়। মানে ও খুব কঠোর পরিশ্রম করছে এবং তার জন্য এটা অনেক দীর্ঘ। ড্রাইভিং করে আসাটা অনেক লম্বা সময়ের ব্যাপার। আমি ওর পক্ষই নেব। জানেন তো, প্লেনে লাগে 30 মিনিট আর গাড়ি চালিয়ে আসতে অনেক সময় লাগে। মিস্টার প্রেসিডেন্ট, ওয়াশিংটন পোস্টের একটা রিপোর্ট নিয়ে কিছু বিভ্রান্তি ছিল। আপনি কি সেটা পরিষ্কার করতে পারবেন? একটা বিস্ফোরক রিপোর্ট এসেছিল যে কোস্ট গার্ড এখন থেকে আর স্বস্তিকা এবং ফাঁসির দড়িকে ঘৃণাসূচক চিহ্ন বা হেট সিম্বল হিসাবে গণ্য করবে না। ডিএইচএস এটাকে মিথ্যা এবং ভুয়া খবর বলেছে। আপনি কি পরিষ্কার করবেন? আমি এই ব্যাপারে কিছুই জানি না।
এটা কবে লেখা হয়েছে? দেখুন, কোস্টগার্ডের লোকজন অবিশ্বাস্য রকমের ভালো। আমি তাদের খুব ভালো করে চিনি। আমরা এইমাত্র কোস্টগার্ডের জন্য অনেকগুলো নতুন কাটার জাহাজ অর্ডার করেছি। সুন্দর, সবচেয়ে চমৎকার জাহাজ। ওগুলো দেখতে অনেকটা বন্দুকসহ প্রমোত্তরীর মতো। তো আমি জানি না, আমি অমন কোনো রিপোর্ট দেখিনি। তবে অবশ্যই আমরা চাই তারা একটি মহান বাহিনী হিসাবেই থাকুক, এবং তারা তাই আছে। মিস্টার প্রেসিডেন্ট, মিস্টার মামদানি, আপনি নিজেকে শান্তি স্থাপনকারী বা পিসমেকার বলেন, এবং আপনি গত 9 মাস ধরে বিশ্বজুড়ে কাজ করেছেন। আমি মিস্টার মামদানিকে জিজ্ঞেস করতে চাই, আপনি গাজায় গণহত্যা চালানোর জন্য মার্কিন সরকারকে অভিযুক্ত করেছেন, যেখানে প্রেসিডেন্ট ট্রাম্প শান্তির জন্য কাজ করবেন। কেন এমনটা বললেন? আমি ইসরায়েল সরকারের গণহত্যা চালানোর কথা বলেছি, এবং আমি বলেছি আমাদের সরকার তাতে অর্থায়ন করছে। আর আমি মিটিংয়ে প্রেসিডেন্টের সাথে শেয়ার করেছি যে অনেক নিউ ইয়র্কবাসীরই এই উদ্বেগ আছে। তারা চায় তাদের ট্যাক্সের টাকা নিউ ইয়র্কবাসীদের উপকারে এবং তাদের ন্যূনতম মর্যাদার সাথে বাঁচার সামর্থ্য নিশ্চিত করতে খরচ হোক। আর আমরা এখন যা দেখছি তা হল আমাদের শহরের টানা 9ম বছরের মতো 1 লাখেরও বেশি স্কুল শিক্ষার্থী গৃহহীন অবস্থায় আছে। তাই এখন মানবাধিকার মেনে চলার পাশাপাশি নিউ ইয়র্কবাসীদের কাছে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি তা রক্ষা করাও অত্যন্ত জরুরি। আমাদের যে মিটিংটা হয়েছে এবং আমরা যে কাজগুলো করতে পারি, আমি তার প্রশংসা করি। কিন্তু আপনি কি মানেন যে প্রেসিডেন্ট ট্রাম্প শান্তি স্থাপন করেছিলেন এবং তিনি শান্তির জন্য কঠোর পরিশ্রম করেছিলেন? কারণ তিনি মধ্যপ্রাচ্য এবং সব জায়গাতেই শান্তির জন্য কাজ করেছেন। আপনি কি এটার সাথে একমত? আমি শান্তির জন্য সব প্রচেষ্টাকেই সাধুবাদ জানাই। আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে বলেছি যে হিলসাইড অ্যাভিনিউতে যখন আমি ট্রাম্প ভোটারদের সাথে কথা বলছিলাম, যাদের মধ্যে একজন ফার্মাসিস্ট ছিলেন, যিনি বলছিলেন প্রেসিডেন্ট ট্রাম্পের বাবা জ্যামাইকা স্টেটের কাছেই ওই ফার্মেসিতে যেতেন, তখন মানুষ বলছিল যে তারা আমাদের ট্যাক্সের টাকায় অনন্তকাল ধরে যুদ্ধ চলতে দেখে ক্লান্ত। আমি এটাও বিশ্বাস করি যে আমাদের আন্তর্জাতিক মানবাধিকার মেনে চলতে হবে, এবং আমি জানি আজও সেগুলো লঙ্ঘিত হচ্ছে। আমরা যেখানকার কথাই বলি না কেন, এই কাজটা চালিয়ে যেতে হবে। দেখুন, আমি আশা করি তাদের ভালো নেতা আছেন। এই লোকটা আমি মনে করি এখন নিউ ইয়র্ক সিটির দিকেই মনোযোগ দিচ্ছেন। আমি সত্যিই মনে করি তার দারুণ একটা কাজ করার সুযোগ আছে। আমরা তাকে সাহায্য করব, কিন্তু আমি সত্যিই মনে করি তার ভালো করার সুযোগ আছে। তবে এই উত্তরটা আমি আপনাকেই দিকে দেব। আপনি কি নিজেকে ডেমোক্র্যাটদের নেতা মনে করেন? আমার মনে হয় প্রশ্নটা তার জন্যেই বেশি উপযুক্ত। আমি নিজেকে নিউ ইয়র্ক সিটির পরবর্তী মেয়র হিসেবে মনে করি, এবং আমি আমার দৃষ্টি নিউ ইয়র্ক সিটিতেই সীমাবদ্ধ রাখছি। আমি প্রেসিডেন্টের সাথে মিটিংটির প্রশংসা করি, যেখানে আবারও 5টি বড় এবং নিউ ইয়র্কবাসীরা সেখানে বসবাস করার সামর্থ্য রাখে কিনা সেদিকেই মনোযোগ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, নিউ ইয়র্ক সিটির মেয়র হওয়া কিন্তু অনেক বড় একটা ব্যাপার। আমি সবসময় বলতাম, জানেন, একটা জিনিস যা আমি কোনো একদিন হতে চেয়েছিলাম তা হল নিউ ইয়র্ক সিটির মেয়র, নিউ ইয়র্কের মেয়র হওয়া। এবং বিশেষ করে এখন, কারণ আমার মনে হয় আপনারা সত্যি একটা টার্নিং পয়েন্টে বা সন্ধিক্ষণে আছেন। যে কোনো একদিকে মোড় নিতে পারে। এটা দারুণ হতে পারে অথবা অন্য কোনো দিকেও যেতে পারে, এবং আমি মনে করি এটাকে দারুণ করার একটা সুযোগ আপনার আছে, আর আমরা সাহায্য করব। মিস্টার প্রেসিডেন্ট, আপনি বলেছেন আপনি নিউ ইয়র্ক সিটিকে ভালোবাসেন। মিস্টার মামদানি, নিউ ইয়র্ক সিটি কি প্রেসিডেন্ট ট্রাম্পকে ভালোবাসে? নিউ ইয়র্ক সিটি এমন একটা ভবিষ্যৎকে ভালোবাসে যা তাদের সাধ্যের মধ্যে, এবং আমি আপনাকে বলতে পারি সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনে আরও বেশি নিউ ইয়র্কবাসী প্রেসিডেন্ট ট্রাম্পকে ভোট দিয়েছেন, কারণ তিনি জীবনযাত্রার ব্যয়ের ওপর গুরুত্ব দিয়েছিলেন, এবং আমি সেই সাশ্রয়ী বা অ্যাফোর্ডেবিলিটি এজেন্ডা বাস্তবায়নের জন্য একসাথে কাজ করার অপেক্ষায় আছি। আমি বলছি, সাংবাদিকরা বা প্রেস এই বিষয়টাকে একদম লুফে নিয়েছে। জানেন, আমি বড় বড় দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে অনেক মিটিং করেছি, কেউ পাত্তাই দেয়নি। এই মিটিংটা, যেটা নিয়ে আপনারা একদম পাগল হয়ে, জানেন, বাইরে শত শত মানুষ অপেক্ষা করছে। এটা খুব ছোট একটা গ্রুপ। কোনো এক কারণে প্রেস এই মিটিংটাকে খুব ইন্টারেস্টিং বা আকর্ষণীয় মনে করেছে। বিশ্বের বড় বড় লোকেরা আসে, কেউ পাত্তাই দেয় না, কিন্তু এই মিটিং নিয়ে তাদের আগ্রহ ছিল, এবং এটা একটা দারুণ মিটিং ছিল। বলুন। হ্যাঁ, মিস্টার প্রেসিডেন্ট, আমি ঠিক এটাই জিজ্ঞেস করতে যাচ্ছিলাম। আপনার কেন মনে হয় এখানে এত বেশি, এত উত্তেজনা কেন? শুধু সমর্থন নয়। কারণ আমি মনে করি ও অন্যদের চেয়ে আলাদা। ঠিক আছে,
আমার মনে হয় ও আলাদা এবং সেটা খুব ইতিবাচকভাবেই হতে পারে, তবে আমার মনে হয় ও সেই টিপিক্যাল বা সাধারণ লোকদের চেয়ে আলাদা যারা নির্বাচনে দাঁড়ায়, যেতে হয়তো মেয়র হয়, কিন্তু উত্তেজনার কিছু থাকে না, কারণ ওর সুযোগ আছে নিউ ইয়র্কের জন্য সত্যিই দারুণ কিছু করার। নিউ ইয়র্ক এখন খুব সংকটপূর্ণ অবস্থায় আছে এবং সত্যিই সফল হতে হলে তার ফেডারাল সরকারের সাহায্য প্রয়োজন এবং আমরা তাকে সাহায্য করতে যাচ্ছি। তবে ও সাধারণ প্রার্থীদের চেয়ে আলাদা। আরে ও তো একদম কোত্থেকে যেন হুট করে চলে এলো। আমি বলছিলাম ওই যে ওখানে দাঁড়িয়ে আছে, ও একজন দারুণ ক্যাম্পেইন ম্যানেজার। ও একদম শূন্য থেকে উঠে এসেছে। তুমি কত দিয়ে শুরু করেছিলে? 1 নাকি 2? তারপর আমি দেখছিলাম, আমি বললাম এই লোকটা কে? ও 1 ছিল, তারপর 3 গেল, তারপর 5, তারপর 9, তারপরও 17তে উঠে গেল। আমি বললাম ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং হয়ে উঠছে, তাই না? আর তারপর হঠাৎ করে ও এমন একটা প্রাইমারি জিতে গেল যা কেউ আশাই করেনি যে ও জিতবে। এটা একটা দারুণ কৃতিত্ব। মানে ও যা করেছে তা অবিশ্বাস্য। প্রেসিডেন্ট যা বললেন তার সাথে আমি শুধু একটা জিনিস যোগ করব। আমাদের মিটিংয়ের একটা বিষয় আমার খুব ভালো লেগেছে, সেটা হলো এফডিআর-এর একটা পোর্ট্রেট বা ছবির প্রশংসা করা এবং নিউ ডিলের মাধ্যমে যে অবিশ্বাস্য কাজ করা হয়েছিল, আর এটা চিন্তা করা যে যখন ফেডারেল সরকার এবং নিউ ইয়র্ক সিটি সরকার মানুষের সাধ্যের মধ্যে সব কিছু আনার জন্য একসাথে কাজ করে, তখন সেটা কেমন হতে পারে। এটা পরিবর্তনকারী বা যুগান্তকারী হতে পারে। জানেন, আমাদের কাছে এফডিআর-এর একটা দারুণ পোর্ট্রেট আছে যা আমি ভল্টের ভেতর খুঁজে পেয়েছিলাম। ওটা বছরের পর বছর ধরে নিখোঁজ ছিল। আমি ওটা খুঁজে পেয়েছিলাম এবং আমি ওটা টাঙিয়েছি। যতদূর জানি তিনি একজন ডেমোক্র্যাট এবং মেয়র যখন ওই পোর্ট্রেটটা দেখলেন তিনি বললেন, স্যার, আমি কি ওই পোর্ট্রেটটার পাশে দাঁড়িয়ে একটা ছবি তুলতে পারি? এটা একটা চমৎকার পোর্ট্রেট, আশা করি ছবিটা ভালো আসবে। তবে ক্যাবিনেট রুমে থাকা ওটা একটা দারুণ পোর্ট্রেট, তাই আমার ধারণা তিনি নিউ ডিল এবং এফডিআর-এর খুব বড় ভক্ত। হ্যাঁ ম্যাডাম। ধন্যবাদ মিস্টার প্রেসিডেন্ট। আপনারা বললেন যে আপনারা দুজনেই অপরাধ বা ক্রাইম নিয়ে কথা বলেছেন। এই বছরের শেষে নিউ ইয়র্ক সিটিতে অনেক পুলিশ অফিসারের চাকরির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে বা তারা তালিকা থেকে বাদ পড়ছেন। তো আপনারা কি সেই খালি পদগুলোতে আবার পুলিশ অফিসারদেরই, মানে সত্যিকারের পুলিশদের নিয়োগ দেওয়ার অনুমতি দেবেন? আর আপনি কি এটা বাধ্যতামূলক করবেন? যদি জনবল বা স্টাফিংয়ে ঘাটতি থাকে তবে কি কোনো পরিণাম ভোগ করতে হবে? দেখুন, কি হতে যাচ্ছে তা আমি জানি, কিন্তু আবারও বলছি, চূড়ান্ত সিদ্ধান্তটা কিন্তু মেয়রেরই হবে। আমার উত্তর হল, আমি NYPD-এর সাথে কাজ করে জননিরাপত্তা নিশ্চিত করতে চাই। আর প্রচারণার পুরো সময় জুড়ে আমি বলেছি যে বর্তমানে আমাদের যতজন পুলিশ অফিসার আছে, বাজেটে প্রায় 35,000 পদের কথা বলা আছে। আর আমার মনে হয় মূল বিষয়টা হলো পুলিশ যেন তাদের আসল কাজে, অর্থাৎ পুলিশি কাজে মনোযোগ দিতে পারে, সেটা সহজ করা। বছরে 2 লক্ষ মানসিক স্বাস্থ্যের কলে সাড়া দেওয়া তাদের কাজ হওয়া উচিত নয়। তার মানে আপনারা এখন যে অবস্থায় আছেন তার চেয়ে কি সংখ্যাটা কমাচ্ছেন? আপনি কি পুলিশের এই সংখ্যাটা একই রাখার প্রতিশ্রুতি দিচ্ছেন? আমি প্রচারণার সময় কথা দিয়েছি যে 35,000 সংখ্যাটা আমি ধরে রাখব। প্রচারণা জুড়ে আমরা এই সংখ্যার কথাই বলে এসেছি। আর তাদের জায়গায় কেস ওয়ার্কার বা সমাজকর্মীদের তো বসাচ্ছেন না? না, আমি তো বলেইছি যে এই সংখ্যাটাই আমরা চাই। আমাদের যেটা নিশ্চিত করতে হবে তা হল তারা যেন গুরুতর অপরাধ দমনে মনোযোগ দিতে পারে। আর উনি একজন চমৎকার পুলিশ কমিশনারকে বহাল রেখেছেন। আমি ঠিক বলছি তো? হ্যাঁ, যদি খবরের কাগজগুলো ঠিক লিখে থাকে আর কি। উনি যাকে রেখেছেন, আমার মনে হয় তিনি আমার পরিবারের কিছু সদস্যের ভালো বন্ধু, ইভাঙ্কার পরিচিত, আর ওরা বলে যে উনি আসলেই খুব ভালো, খুবই দক্ষ, আর উনি তাকে রেখেছেন, তো এটা একটা ভালো লক্ষণ। আপনারা কি মনে করেন ভবিষ্যতে এমন কোনো বিষয় থাকবে যেখানে আপনাদের দ্বিমত হতে পারে? আর আপনারা কি মনে করেন আপনারা এরকম আরও মিটিং করবেন? এমন বিষয় নিশ্চয় থাকবে যেখানে আমাদের দ্বিমত হবে, তবে আমার মনে হয় আমরা সম্ভবত একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারব এবং শেষমেশ হয়তো সে আমাকে রাজি করাবে অথবা আমি তাকে রাজি করাব। জানেনই তো, এটা নিউ ইয়র্কের ভালোর জন্যই। দিন শেষে নিউ ইয়র্কের মঙ্গলের জন্যই সব।
আমি কোনো দল বা কার সাথে কার সম্পর্ক এসবের তোয়াক্কা করি না। আমি দেখতে চাই এই শহরটা যদি অবিশ্বাস্য রকম ভালো হয়ে ওঠে, সে যদি দারুণভাবে সফল হয়, তবে আমি খুবই খুশি হব। আপনি কি মনে করেন প্রশাসনের পুরো সময় জুড়ে আপনারা ভবিষ্যতে আবারও দেখা করবেন? আমার মনে হয় আমরা করব, হ্যাঁ, আমার মনে হয় দেখা হবে, আমি আশা করি দেখা হবে। মিটিংটা আমি বেশ উপভোগ করেছি, আমাদের দারুণ একটা মিটিং হয়েছে। প্লিজ বলুন। মিস্টার প্রেসিডেন্ট, রিপাবলিকান এলিস স্টেফানিক একাধিকবার জোহরান মামদানিকে জিহাদিস্ট বলে অভিহিত করে প্রচার চালিয়েছেন। আপনি কি মনে করেন আপনি এখন ওভাল অফিসে একজন জিহাদিস্টের পাশে দাঁড়িয়ে আছেন? না, আমি তা মনে করি না। তবে দেখুন, উনি তো প্রচারণায় আছেন, আর জানেনই তো প্রচারণার সময় মানুষ অনেক কিছুই বলে। উনি খুবই যোগ্য একজন মানুষ, কিন্তু বিষয়টা আসলে আপনাদের তাকেই জিজ্ঞেস করা উচিত। তবে না, আমি বিশেষভাবে আমার মনে হয় আমি যার সাথে দেখা করলাম আমি এমন একজন মানুষের সাথে দেখা করলাম যিনি খুবই যুক্তিবাদী, এমন একজন মানুষ যিনি নিউ ইয়র্ককে আবারও মহান বা গ্রেট হতে দেখতে চান। আর আমি আবারও বলছি, কারণ নিউ ইয়র্ক একসময় মহান ছিল। জানেন তো, আমি যখন শুরুতে ওয়াশিংটনে এলাম, শহরটা তখন দারুণ জমজমাট ছিল, বেশ ভালোই চলছিল। তবে সমস্যার কিছু লক্ষণ দেখা যাচ্ছিল। আমাদের এমন একজন মেয়র ছিলেন যিনি খুব একটা ভালো কাজ করছিলেন না, কিন্তু তবুও কাজ এগিয়ে যাচ্ছিল। আর তারপর অবস্থা খারাপ হয়ে গেল। জানেন তো, সত্যি বেশ খারাপ হয়ে গেল। আমার মনে হয় শহরটা এর চেয়েও খারাপ সময় দেখেছে, কিন্তু অবস্থা বেশ খারাপই হয়েছিল। আমার বিশ্বাস উনি এটাকে ফিরিয়ে আনতে পারবেন। এখন প্রশ্ন হল, উনি কি পুরোপুরি আগের অবস্থায় আনতে পারবেন? উনি কি এটাকে আগের চেয়েও মহান করে তুলতে পারবেন? আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটাই ওনার ইচ্ছা। আমি মনে করি উনি এটাকে আগের চেয়েও অনেক বেশি মহান করে তুলতে চান। আর উনি যদি পারেন, আমরা বাইরে দাঁড়িয়ে তাকে উৎসাহ দেব। আমি তার জন্য উল্লাস করব। ঠিক আছে? আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। ইহুদিদের নিরাপত্তার বিষয়টি আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমি 5টি বড় জুড়ে ইহুদি বিদ্বেষ বা অ্যান্টিসেমিটিজম নির্মূল করতে এবং ইহুদি নিউ ইয়র্কার সহ এই শহরকে যারা নিজের বাড়ি মনে করেন এমন প্রতিটি নিউ ইয়র্কারকে রক্ষা করতে উন্মুখ হয়ে আছি।